রাজনীতির পাঠশালার পাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের পাঠ পর্বে আজ থাকছে অরাজপন্থা, মার্ক্সবাদ ও ভবিষ্যতের আশাবাদ প্রসঙ্গে নোম চমস্কির সাক্ষাৎকারের তৃতীয় পর্ব। সাক্ষাৎকারটি নিয়েছেন কেভিন ডয়েল, বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ গোলাম সারোয়ার। রেড অ্যান্ড ব্ল্যাক রেভলিউশন পত্রিকার 1995 সালে দ্বিতীয় সংখ্যায় ছাপা হয় সাক্ষাৎকারটি। বাংলা অনুবাদটি প্রকাশিত হয়েছে অরাজ.নেটের ইতিহাস বিভাগে। মার্ক্সবাদ প্রসঙ্গে প্রশ্ন। খুব সুনির্দিষ্টভাবে বললে বলা যায়, লেনিনবাদ তো আসলে মার্ক্সবাদেরই একটি ধারা, যা লেনিনের হাতে গড়ে ওঠে। আপনি যখন লেনিনবাদ শব্দটি ব্যবহার করেন এবং সুনির্দিষ্টভাবে লেনিনের সমালোচনা করেন, তখন কি আপনি পরোক্ষভাবে মার্ক্সের কাজ থেকে লেনিনবাদকে পার্থক্য করেন? আপনি কি লেনিন পরবর্তী অনুশীলনকে মার্ক্সের কাজের ধারাবাহিকতা হিসেবে দেখেন? চমস্কি। বাকুনিন সতর্ক করে দিয়েছিলেন লাল আমলাতন্ত্র বিষয়ে, যা আসলে সকল স্বৈরাচারী সরকারের চাইতেও বাজে সরকার গড়ে তুলতে পারে। বাকুনিনের এই সতর্কবাণী ছিল লেনিনের অনেক আগে এবং মূলত এই অভিযোগ করেছিলেন মার্ক্সের অনুসারীদের দিকেই। বাস্তবত সেই সময় মার্ক্সের অনুসারীদের মাঝেও নানান ধরন ছিল। পানেকোয়েক, রোজা লুক্সেমবার্গ, ম্যাটিক এবং অন্যান্যরা ছিলেন লেনিন থেকে বেশ ভিন্ন এবং এদের দৃষ্টিভঙ্গি প্রায়শ অ্যানার্কো সিন্ডিক্যালিজমের নানান ভাবনার সাথে মিলে যায়। স্পেনের বিপ্লব নিয়ে বেশ সংবেদনশীলভাবে লিখেছিলেন কার্ল কোর্স এবং অন্যান্য কয়েকজন। মার্ক্স থেকে লেনিনবাদের মাঝে ধারাবাহিকতা ছিল। আবার এটাও ঠিক যে অন্যান্য মার্ক্সবাদী যারা লেনিন ও বলশেভিকদের কট্টর সমালোচনা করেছেন, তাদের মাঝেও মার্ক্সের ধারাবাহিকতা ছিল। কৃষক বিদ্রোহ প্রসঙ্গে মার্ক্সের পরের দিকের দৃষ্টিভঙ্গি নিয়ে থিওডর শ্যানিনের লেখালেখি এখানে প্রাসঙ্গিক হতে পারে। আমি মার্ক্স বিশারদ নই, তাই আমি এটা বলবো না যে ঠিক কোন উত্তরাধিকারটি সত্যিকারের মার্ক্সকে প্রতিনিধিত্ব করে। অবশ্য আদৌ এই প্রশ্নটির যদি কোনো উত্তর থেকে থাকে। প্রশ্ন। সাম্প্রতিক সময়ে আমরা আপনার লেখা নোটস অফ অ্যানার্কিজম গত বছর পুনঃপ্রকাশিত হয়েছে আমেরিকার ডিসকাশন বুলেটিন থেকে। এই বইয়ে আপনি উল্লেখ করেছেন প্রথম দিককার মার্ক্স এবং চিন্তাগুলোকে, বিশেষত মার্ক্সের পুঁজিবাদের অধীনে এলিয়েনিয়েশন ধারণা গড়ে ওঠা তত্ত্ব প্রসঙ্গে। আপনি কি সাধারণত মার্ক্সের জীবন ও কাজকে একইভাবে বিভিন্ন পর্বে ভাগ করার পক্ষে? যেমন ধরুন, তরুণ মার্ক্স অনেকটাই মুক্তিমুখী সমাজতন্ত্রী, কিন্তু পরিণত মার্ক্স ক্রমশ হয়ে উঠেছেন একজন শক্ত কর্তৃত্ববাদী। চমস্কি। তরুণ মার্ক্সকে তার সময় ও পরিপার্শ্ব প্রভাবিত করেছে ব্যাপকভাবে। যে সময়ে তিনি বেঁচে ছিলেন, যে সমাজে তিনি বড় হয়েছেন, সেজন্যই তার চিন্তায় অনেকেই মিল খুঁজে পাবেন ধ্রুপদী উদারবাদ, ইউরোপীয় এনলাইটেনমেন্ট বা জ্যোতির্ময়কালের মতো প্রসঙ্গগুলোর সাথে, এবং একই সঙ্গে পাবেন ফরাসি ও জার্মান রোমান্টিকতাবাদের ছোঁয়া। আবারও বলে নেওয়া ভালো, আমি মার্ক্স বিষয়ে পণ্ডিত নই, তাই এ বিষয়ে কোনো বেত্তার বিচার করতে পারবো না। এ বিষয়ে আমার বোঝাপড়াটা হচ্ছে, তরুণ মার্ক্স অনেকটাই এনলাইটেনমেন্ট বা জ্যোতির্ময়কালের শেষ দিকের প্রতিভূ, আর পরিণত মার্ক্স ক্রমশই হয়ে উঠেছেন দারুণ কর্তৃত্বপরায়ণ, সক্রিয়তাবাদী এবং পুঁজিবাদের দারুণ সমালোচক, যিনি পুঁজিবাদের চুলচেরা সমালোচনা করেছেন, কিন্তু বিকল্প হিসাবে সমাজতন্ত্র নিয়ে আলোচনা করেছেন খুব সামান্যই। তবে এগুলো কেবলই আমার মতামত। প্রশ্ন। আমি যতটুকু বুঝি, আপনার সামগ্রিক বোঝাপড়ার মূল অংশটি গড়ে উঠেছে মানব প্রকৃতি বিষয়ে আপনার ধারণার উপর ভিত্তি করে। অতীতে যেমন মানব প্রকৃতিকে ভাবা হতো অনেকটাই প্রতিক্রিয়াশীল, এমনকি সীমাবদ্ধ হিসাবে। ধরুন, অরাজপন্থার দিকে যে কোনো ধরনের মৌলিক পরিবর্তনের অসম্ভব বিবেচনার কারণ হিসাবে মানব প্রকৃতির এই অপরিবর্তনীয়তাকে যুক্তি হিসাবে ধরে নেওয়া হয়েছিল। আপনি কি ভিন্নমত পোষণ করেন? করলে কেন? চমস্কি। আসলে যে কোনো মানুষেরই চিন্তার মর্মস্থল গড়ে ওঠে মানব প্রকৃতি সম্পর্কে তার ধারণার উপরে। অনেকেই হয়তো এ বিষয়ে খুব সচেতন নন, কিংবা হয়তো তাদের ধারণাগুলো সুগ্রন্থিত নয়। তবে এটা তাদের বেলায় সত্য যারা অন্তত নিজেদেরকে নৈতিক মনে করেন, দানব নন। দানবদের কথা বাদ দিয়ে যদি বলি, তাহলে যে কোনো মানুষই তার সে সংস্কার বা বিপ্লবের সমর্থক হন, কিংবা বর্তমান অবস্থার স্থায়িত্ব বা পূর্বতন অবস্থায় ফিরে যাওয়ার সমর্থক হন, অথবা কেবলই নিজের কাজ ঠিকঠাক মতো করার মানুষ হন, সকলেই
মানুষের জন্য ভালো এমন কিছুরই পক্ষে অবস্থান নিয়ে থাকেন। কিন্তু এই যে বিচারবোধ, সেটা তো কোনো না কোনোভাবে গড়ে ওঠে মানব প্রকৃতি প্রসঙ্গে আমাদের ধারণা বা বোঝাপড়ার উপরেই। একজন যুক্তিবান মানুষ চেষ্টা করেন এই বোঝাপড়াটা যতটা সম্ভব স্বচ্ছ করা যায়, এবং তাহলেই কেবল এই মূল্যায়নটি করা যায়। সুতরাং এভাবে দেখলে আমি অন্যদের চেয়ে খুব একটা আলাদা নই। হ্যাঁ, আপনি সঠিক, মানব প্রকৃতিকে এক রকমের প্রতিক্রিয়াশীল বলেই দেখা হয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়াশীলতা নিশ্চিতভাবেই বিপুল বিভ্রান্তির ফলাফল। আমার নাতনি কি একখণ্ড পাথর, কোনো সরীসৃপ উভচর প্রাণী, একটা মুরগি কিংবা একটা বানর থেকে আলাদা কিছু নয়? এই অর্থহীনতাকে যিনি অর্থহীন হিসাবে নাকচ করে দিতে পারেন, তিনি নিশ্চয়ই বোঝেন মানব প্রকৃতি বলতে আলাদা কিছু আছে। এখন শুধু আমাদের জানা বাকি যে এই স্বতন্ত্র প্রকৃতিটি আসলে কি। বৈজ্ঞানিকভাবে অসামান্য গুরুত্ব ও মানবিক তাৎপর্যের কারণেই এটা একটা বিপুল আগ্রহ উদ্দীপক প্রশ্ন হিসাবে হাজির হয়েছে আমাদের সামনে। আমরা এর একটা উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যেই জানি, যদিও প্রধান মানবিক অর্থ এখনো অজানা। এর বাইরে আমাদের জন্য বাকি থাকে প্রত্যাশা, সংকল্প, অন্তর্দৃষ্টি আর অনুমান। আসলে প্রতিক্রিয়াশীল বলে তেমন কিছু নেই এ প্রসঙ্গে, কেননা মানুষের ভ্রূণ নানানভাবে এতটাই সীমাবদ্ধ যে সে পারে না পাখির মতো পাখা নিয়ে বড় হতে। তার দৃষ্টিশক্তি আর তার পদ্ধতি পতঙ্গের মতো নয়, কিংবা তার নেই কবুতরের মতো তীব্র ঘ্রাণ শক্তি। যে শর্তগুলো জীবের বিকাশকে সীমাবদ্ধ করে, ঠিক একই শর্ত তাকে একটা সমৃদ্ধ, জটিল ও ভীষণ গোছানো কাঠামো অর্জন করতে সাহায্য করে। অন্যান্য সমপ্রজাতির বেলাতেও ঠিক একই মৌলিক নিয়মে খুব সমৃদ্ধ ও সাধারণ সক্ষমতার বিকাশ ঘটে। যে কোনো জীবের এই রকমের নির্ধারক অভ্যন্তরীণ কাঠামোর অভাব নিশ্চিতভাবে তার বিকাশের পথকে রুদ্ধ করে দেয়। এই ধরনের জীব হয়তো বেঁচে থাকে অনেকটা অ্যামিবার মতো করে, জগতের করুণা নিয়ে। এমন এরাও বেঁচে থাকে কোনো না কোনোভাবে বিকাশের সুযোগ আর সীমাবদ্ধতা খুব যৌক্তিকভাবে সম্পর্কিত। ধরুন ভাষা, খুব সামান্য কয়েকটি মনুষ্য ক্ষমতার একটি, যার সম্পর্কে এখন অনেক কিছুই জানা। আমাদের বিশ্বাস করার খুব শক্ত যুক্তি আছে যে আসলে সব মনুষ্য ভাষাই অনেকটা একই রকমের। মানুষকে পর্যবেক্ষণ করছেন এমন একজন মঙ্গল গ্রহের বিজ্ঞানী হয়তো উপসংহারে পৌঁছাবেন যে আদতে মহাবিশ্বে কেবল একটাই ভাষা আছে, কিছু রকমফের ছাড়া। এর কারণ হচ্ছে মানব প্রকৃতির বিশেষ বৈশিষ্ট্য, যা মানুষকে ভাষার ভিত্তি তৈরি করে এবং খুবই নগণ্য সংখ্যক বিকল্পকেই অনুমোদন করে। এটা কি সীমাবদ্ধ করে ফেলা? নিশ্চয়ই। এটা কি স্বাধীনতা দেয়া? সেটাও ঠিক। এই অত্যন্ত সীমাবদ্ধতার ফলেই খুবই প্রাথমিক, বিক্ষিপ্ত, বিচিত্র সব অভিজ্ঞতার ভাব প্রকাশের এক সমৃদ্ধ ও জটিল পদ্ধতির বিকাশকে সম্ভব করে তোলে, সম্ভাবনাকে বাস্তব করে তোলে। ধরুন, মানুষের মাঝে জৈবিকভাবে নির্ধারিত তফাৎগুলোর বিষয়ে কি বলবেন? মানুষের মাঝে এই তফাৎগুলো নিশ্চিতভাবে বিদ্যমান ও সত্য, কিন্তু তা কখনোই ভয় বা অনুশোচনার কারণ নয়, বরং তা আনন্দের কারণ। ক্লোন প্রাণীদের জীবন আসলে যাপনযোগ্য হয়ে ওঠে না, এবং যে কোনো বিবেচনাবোধ সম্পন্ন মানুষ তার জীবনকে তখনই উপভোগ করতে পারেন যখন তিনি দেখতে পান অন্যদের এমন কিছু আছে যা তার সাথে মেলে না। এটাই মানুষের প্রাথমিক বিবেচনা হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে খুব সাধারণভাবে যে বিশ্বাসগুলো প্রচলিত, আমার মতে তা খুবই অদ্ভুত। এই মানব প্রকৃতি, তা সে যেমনই হোক না কেন, অরাজপন্থী জীবনবোধ গড়ে তোলার জন্য সহায়ক নাকি বাধা, একভাবে বা অন্যভাবে এই প্রশ্নের যথার্থ উত্তর আমাদের জানা নেই। এসব নিরীক্ষা ও আবিষ্কারের বিষয় ফাঁপা বুলিবাগিসির বিষয় নয়। আগামীর ভবিষ্যৎ প্রশ্ন শেষ করার আগে আমি বর্তমান সময়ের বামপন্থী রাজনীতির কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে চাই। আমি জানি না আমেরিকাতেও ঠিক একই রকম ঘটেছে কিনা, কিন্তু এখানে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বামপন্থী মহলে এক ধরনের নৈতিক ভাঙনের শুরু হয়েছে। এটা এমন নয় যে এখানকার মানুষজন সোভিয়েত ইউনিয়নে যা হচ্ছিল তার খুব গুণগ্রাহী সমর্থক ছিল, বরং এটা একটা সাধারণ অনুভূতি তৈরি হয়েছে যে সোভিয়েত ইউনিয়নের পতন মানে মতবাদ হিসাবে সমাজতন্ত্রেরও পতন ঘটেছে। আপনি কি এই ধরনের নীতিভ্রষ্টতা খেয়াল করেছেন? এ প্রসঙ্গে আপনার উত্তর কি হবে? চমস্কি সোভিয়েত একনায়কতন্ত্রের পতনের প্রসঙ্গে আমার প্রতিক্রিয়া হিটলার এবং মুসোলিনির পতনের প্রতিক্রিয়ার মতোই। সব দিক থেকেই এটা মানব চেতনার একটা বিরাট বিজয়। এই ঘটনাটিকে সমাজতন্ত্রীদের স্বাগত জানাবার কথা ছিল। অন্তত সমাজতন্ত্রের একটা প্রধান শত্রুর পতন হয়েছিল এর মাধ্যমে। আপনার মতো আমিও দেখার জন্য আগ্রহী হয়েছিলাম। যারা নিজেকে স্টালিনবাদ বিরোধী এবং লেনিনবাদ বিরোধী বলে গণ্য করেছিলেন, এই স্বৈরাচারের পতনের ফলে
তারাও কিভাবে হতাশাগ্রস্ত হয়েছিল। আসলে এই ঘটনা প্রমাণ করেছে যে এরা যত না লেনিনবাদে বিশ্বাস করতেন, লেনিনবাদের প্রতি এদের অনুরাগ তার চেয়েও অনেক গভীর ছিল। তবে এই নৃশংস ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হবার আরও কারণ রয়েছে। কেননা এই ব্যবস্থাটি যতটা না গণতান্ত্রিক ছিল, তার চেয়ে বেশি সমাজতান্ত্রিক ছিল। খেয়াল করে দেখুন, এরা নিজেদের সমাজতন্ত্রী ও গণতন্ত্রী এই দুটি দাবি করত, এবং পরের দাবিটি নিয়ে পশ্চিমে অনেক হাস্যরস তামাশা থাকলেও প্রথম দাবিটি কিন্তু গভীর আগ্রহ সহ মেনে নিয়েছিল। সমাজতন্ত্রের বিরুদ্ধেই একটা অস্ত্র হিসাবে তাকে কাজে লাগিয়েছিল। এটা ছিল পশ্চিমের বুদ্ধিজীবীদের ক্ষমতাসীন শক্তির সেবা দাসত্বের একটি নমুনা। স্নায়ুযুদ্ধের চরিত্রের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। আমার মতে এটা ছিল ইউরোপের বিশ্ব দখলের লালসাকে খানিকটা ভদ্রস্ত করে দেখানোর জন্য উত্তর ও দক্ষিণ সংঘাতের বিশেষ রূপায়ণ। পূর্ব ইউরোপ ছিল প্রকৃত তৃতীয় বিশ্ব, এবং 1917 থেকে শুরু হওয়া স্নায়ুযুদ্ধের সাথে পৃথিবীর অন্যান্য অংশের তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বাধীন পথ নেওয়ার প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক ছিল না। যদিও এক্ষেত্রে মাত্রাগত তফাৎ নানান সংঘর্ষে আগুনে ঘি ঢেলেছে। শুধু এ কারণেই এটা খুব যৌক্তিকভাবে প্রত্যাশিত ছিল যে এই অঞ্চলটি আবার ঠিক আগের অবস্থাতেই ফিরে আসবে। পশ্চিমের কিছু অংশ যেমন চেক রিপাবলিক এবং পশ্চিম পোল্যান্ড হয়তো আবার একসাথে হতে পারে, যখন অন্যান্যরা খুব প্রথাগত সেবাদাসের ভূমিকায় থাকবে। এই এক্স নোমেনক্লাতুরাই হয়তো হয়ে উঠবে এই তৃতীয় বিশ্বের অভিজাত শ্রেণী। এটা হবে পশ্চিমা কর্পোরেট শক্তির অনুমোদন ক্রমেই, যারা এদেরকেই বিকল্প হিসাবে পছন্দ করে। এটা কোনো সুন্দর ভবিষ্যৎ ছিল না, এবং অনেককে তা দুর্ভোগের দিকেই চালিত করেছিল। উদ্বেগের আরেকটা কারণ হচ্ছে প্রতিবন্ধকতা ও জোট নিরপেক্ষতা প্রশ্ন। সোভিয়েত সাম্রাজ্য যত কিংবদন্তি হোক না কেন, এর অস্তিত্বই জোট নিরপেক্ষতার জন্য এক ধরনের জায়গা তৈরি করেছিল, এবং পশ্চিমের প্রতি বিদ্বেষ প্রবণতার কারণে এরা কখনো কখনো পশ্চিমের দ্বারা আক্রান্ত দেশগুলোকে সাহায্য করত। এখন এসব আর নেই, আর দক্ষিণের পরিণতি ভোগ করছে। আর তৃতীয় কারণটি হচ্ছে, যাকে পশ্চিমা বেনিয়া মিডিয়া বলে, পশ্চিমা আদুরে শ্রমিক শ্রেণী আর তাদের বিলাসবহুল জীবনযাত্রা। পূর্ব ইউরোপের একটা বিরাট অংশ আবারও দখলে আসার পরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ আর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন হাতে পেল মোক্ষম অস্ত্র নিজেদের দেশের শ্রমিকদের হুমকি ধামকি দেবার জন্য। জেনারেল মোটরস কিংবা ভক্সওয়াগন তখন হুমকি দিতে শুরু করলো যে তারা কেবল মেক্সিকো বা ব্রাজিলেই নয়, চাইলে পোল্যান্ড কিংবা হাঙ্গেরিতেও কারখানা সরিয়ে নিতে পারে। বোঝাই যায় যে এই পরিস্থিতিতে তারা একরকমের আত্মতুষ্টিতে ভুগছে এই বিষয়ে। স্নায়ুযুদ্ধ থেকে বা এই ধরনের যে কোনো সংঘাতময় সময়ের শেষে কে উদযাপন করছে আর কে গোমরা হচ্ছে, তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই হিসাবে স্নায়ুযুদ্ধের আসল বিজয়ী হচ্ছে পশ্চিমা অভিজাত শ্রেণী আর সেই এক্স নোমেনক্লাতুরা, যারা এখন তাদের কল্পনারও অতিধ্বনি। আর বিজিতদের মাঝে রয়েছে পশ্চিমের শ্রমিক শ্রেণী এবং দক্ষিণে সেই সকল দেশ যারা স্বাধীনতার পথে হেঁটেছিল। যদিও বিরল, তবুও এই ধারণাগুলো যখন পশ্চিমা বুদ্ধিজীবীরা বুঝতে পারেন, তখন তাদের মাঝে এক ধরনের উন্মুক্ত বিকারগ্রস্ততা তৈরি হয়। এটা দেখানো খুব সহজ, এটা বোঝাও যায়। এই পর্যবেক্ষণগুলো সঠিক, এবং ক্ষমতা ও সুবিধা বঞ্চনার কারণেই এই উন্মুক্ত বিকার। মোটের উপর স্নায়ুযুদ্ধের সমাপ্তিতে একজন সৎ মানুষের প্রতিক্রিয়া কেবল একটা নৃশংস কর্তৃত্ববাদের ধ্বংসে উচ্ছ্বাস প্রকাশ করার চেয়েও বেশ জটিল হবে, এবং আমার মতে এই বিষয়ে প্রচলিত মতামতগুলো প্রবল ভণ্ডামিতেই বন্দী হয়ে আছে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন।